আসলে এটা টোটাল আপনাকে ওই পিসমিল বেসিস দেখলে হবে না, এটা জুডিশিয়ারির সাথে টোটাল ইকোসিস্টেমটাকেই দেখতে হবে। এবং এখানে যেটা এখানে যেটা অলরেডি উনি মেনশন করেছেন সেটা হলো যে টোটাল ইকোসিস্টেমে যারা স্টেক হোল্ডার্স, এখন আপনি যদি স্টেক হোল্ডার্স ধরেন, এখানে প্রথম যেটা হচ্ছে যে যদি আমরা ব্যাংকগুলি থেকে স্টার্ট করি, যেখান থেকে লোনগুলি ডিসবার্স হচ্ছে, তাহলে ব্যাংকের যারা বোর্ডে যারা ছিল, এই যে যতগুলি ধরেন 11 লাখ অ্যারাউন্ড 11 লাখ কোটি টাকা যেটা ডিস্ট্রেসড, এটার মধ্যে রাইট অফ যেটা তো আর পাবেই না, নন পারফর্মিং লোন, আর হলো আপনার রেসিডিউয়াল এন্ড রিস্ট্রাকচার যেটা কমাতে চলে গেছে 1% দিয়ে। তাহলে এখানে এই যে টাকাগুলি লুট হলো, তার মানে হলো সব বোর্ড থেকেই তো এগুলি অ্যাপ্রুভাল আসছে। তাহলে যে ওই সময় যারা বোর্ডে ছিল, সেই বোর্ডে যারা ছিল, যাদের ডিসেন্টিং কমেন্ট ওখানে নেই, তাদেরকে কি তাদের এগেনস্টে আপনার ইয়ে হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে, সেটা হ্যাঁ সেই অ্যাকাউন্টেবিলিটিটা এটা সবার সামনে আসা উচিত। এবং সেইটার সাথে সাথে ম্যানেজমেন্টে যারা যারা ছিলেন এবং ম্যানেজমেন্টে যাদের এইটার ভূমিকায় ছিল না, এবং যাদের ধরেন প্রপোজালে বা ওই যে আপনি দেখবেন যে একটা ক্রেডিট কমিটি থাকে, ব্রাঞ্চ ক্রেডিট কমিটি থাকে, হেড অফিস ক্রেডিট কমিটি থাকে, এবং তাদের যে রেকমেন্ডেশন, সেখানে তাদের অবজেকশন বা অবজারভেশনগুলি কী কী ছিল, এবং সেটা যদি নেগেটিভ না থাকে, তারা যদি এটা প্রপোজ করে থাকে, এই ম্যানেজমেন্টে কারা কারা ছিল সেইটা আপনাকে দেখতে হবে। তাহলে প্রথম স্টার্ট করতেই হবে আপনাকে ব্যাংক দিয়ে, তাহলে ব্যাংকে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট দেখতে হবে। তার সাথে সাথে এই যে যারা বড়োয়ার ছিল, এই বড়োয়ার যারা, তাদেরকে, কারণ এখানে তো বড়োয়ার যারা স্ট্রেইট লুট করেছে, যারা যারা এখানে কিন্তু আপনি বললে হবে না যে তারা বড়োয়ার, কারণ এখানে যারা উইলফুল ডিফল্টার, যে যার পারপাসই ছিল হলো লুট করা, যারা অর্ডিনারি আপনার বড়োয়ার, তাদেরকে কিন্তু আপনি এখানে আনলে হবে না, কারণ তারা তো নিয়েছে বিজনেস করতে, তারা হয়তো সামহাও আপনার কোভিডের কারণে অথবা ইরান ওয়ারের কারণে হয়তো বা সামহাও তারা ডিস্টার্বড হয়েছে, বাট সেইটা কিন্তু সেই বড়োয়ারদেরকে আনলে হবে না। যারা একেবারে স্ট্রেইট লুট করেছে, তাদের এগেনস্টে আপনাকে খুব স্ট্রিক্ট হতে হবে। এরপরে আপনাকে আসতে হবে যে এই ইকোসিস্টেমে অন্য আপনার কারা আছে। এখন যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক কি দেখেনি এই ঘটনাগুলি ঘটতেছে? তাদের কি এক্সটার্নাল অডিট হতো না? ব্যাংকের এক্সটার্নাল অডিট হতো না? ইন্টারনাল অডিট হতো না? তাহলে এই যে অডিটের সাথে যারা যারা ইনভলভ ছিল, তাদেরকে আপনাকে দেখতে হবে। এবং এই রেগুলেটরি বডিতে যারা যারা ছিল, এখানে ধরেন বাংলাদেশ ব্যাংক হবে, আপনার বিএফআইইউ হবে, আপনার এফআইডি হবে, আপনার কি বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হবে, দুদক হবে, এনবিআর হবে, সিআইডি হবে, আপনার সকল রেগুলেটরি বডি যারা যারা এখানে স্টেক হোল্ডার্স, ইনস্টিটিউশন যারা যারা আছে, তাদের এই যে চোখের সামনে দিয়ে ঘটনাগুলি ঘটেছে, তাহলে সেই অবশ্যই সকলের অ্যাকাউন্টেবিলিটি মেক শিওর করতে হবে। এখন আপনি বলতে পারেন পুরো ইকোসিস্টেমটাই তো করাপ্ট হয়ে গিয়েছে, তো আপনি তো একজন ধরেন অনেস্ট থাকতে চাইলেও তো তার পক্ষে সম্ভব না, কারণ এটা তো ইকোসিস্টেমই করাপ্ট। এখন ধরেন 10 জন যদি একসাথে কাজ করে, এবং সেখানে আপনি যেই যদি ওই সিস্টেমের মধ্যে থাকি, তাহলে আপনারও যদি কনসেন্ট, যেটা ইমপ্লাইড কনসেন্ট হলো, সেখানে থেকে যায়, তার মানে হলো আমাদের এই ইকোসিস্টেমটাই একেবারে করাপ্ট হয়ে গিয়েছে। এইটাকে কিভাবে কিউর করা যায়, এরপরে যেটা হবে হলো জুডিশিয়ারির ব্যাপার। এখন জুডিশিয়ারিতে প্রায় 40 লাখ কেসেস পেন্ডিং, আপনার নিচের কোর্টে প্রায় অ্যারাউন্ড 31 লাখ কেসেস পেন্ডিং। তাহলে সেখানে যদি 31 লাখ কেসেস পেন্ডিং থাকে, কয়জন জাজেস ওখানে আছে আপনি সেটা চিন্তা করেন। এবং এতগুলি কেস, সেখানে এই স্বল্প কিছু জাজেস দ্বারা কি সম্ভব এগুলি করা? তারপরে ধরেন সেইটা যখন যায়, ওই যে আমি আপনাকে যেটা বললাম, যেই ব্যাংক মামলা করবে, সেই ব্যাংকই যদি এই মামলাটাকে কুইকার বা স্পিডি করতে না চায়, আদার সাইড তো এটা করতে চাবে না। এবং আপনি দেখবেন যে ব্যাংকের যারা অ্যাপয়েন্টেড লয়ার হয়, আপনি দেখবেন সবচেয়ে দুর্বল যারা লয়ার, বা যাদেরকে একেবারে পেনি, যে লয়ার তার পকেটের টাকা দিয়ে মামলা করবে, অথচ 100 কোটি টাকার মামলার হয়তো বা ভ্যালু, কিন্তু লয়ার করছে কি তার নিজের পকেটের টাকা দিয়ে মামলা করবে, পরে সে 5,000 বা 10,000 বা 7,000 টাকা দিবে, যেটা তার খরচ হয়তো বা তার চাইতে বেশি। কিন্তু অন দি আদার হ্যান্ড, যে আদার পার্টির যে লয়ার, তার কিন্তু অনেক বেশি পেইজ এবং অনেক ইফিশিয়েন্ট। সেই জন্য যখন ব্যাংক নিজেই চায় না যে এইটা প্রসিড হোক স্ট্রংলি, এবং তারপরে তো ধরেন যে কোনো অর্ডার অ্যাগেনস্টে, যেমন ধরেন আমাদের আপনি দেখেছেন যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট যেটা ড্রাফট হয়ে গিয়েছিল, এবং ইন্ট্রিম গভর্নমেন্টের সময়, এটা সবচেয়ে বড় দুঃখজনক যে এত ভালো লোকজন গভর্নমেন্টে থাকার সময় ইন্ট্রিম গভর্নমেন্ট এটা বাধা দিয়েছে এবং সেটা হতে দেয় নাই। আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত এটা বলেছে। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স যেটা,
সেইটারও ড্রাফট হয়েছে এবং সেইটাও যে বাংলাদেশ ব্যাংকের যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর এবং আপনি চাইলেই যে একজনকে যে কোনো সময় টার্মিনেট বা রিমুভাল করতে পারবেন সেটাও পারবেন না, সেই ড্রাফট হয়ে আছে কিন্তু মিনিস্ট্রিতে এখনও কিন্তু সেটা পড়ে আছে। তার মানে হলো আমাদের যে আইনগুলি, যেই ফ্রেমওয়ার্কটাকে আপনাকে ঠিক করতে হবে এবং যেই রিলেটেড যে আইনগুলি, যেমন ধরেন অর্থঋণ আদালত আইন, এবং সেই অর্থঋণ আদালত আইনের যে কোনো একটা অর্ডার এগেনস্টে আপনি হাইকোর্টে চলে আসতে পারেন রিট জুরিসডিকশনে। সেখানে আপনি একটা বার দিয়ে দিতে পারেন যে ঠিক আছে, যদি তুমি আসতে চাও, তোমার যেটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের হয়তো 15 বা 20 বা 30% তোমাকে জমা দিয়ে তারপরে তুমি রিট জুরিসডিকশন আসবা। তাহলে কিন্তু এখানে অনেক আপনার এই যে দীর্ঘসূত্রতা, এটা কিন্তু অনেক কমে যাবে।